একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্যের নামে নানা রকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা, এটা কিন্তু মানবিকতার কোনো অঙ্গ হতে পারে না। নেপালে ওলির পুলি মারা যেতে ওখানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মেরেছে। সেখানে আমাদের মমতাময়ী মাতার খুব কষ্ট হচ্ছে। সেখানটায় তিনি বলছেন যে একজন জ্যান্ত মানুষকে কি করে জ্বালিয়ে দিতে পারে, এটা মানবিকতার অঙ্গ হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই যে যখন কালিয়াগঞ্জে নির্বাচন হয়েছিল সেখানটায় কি করে আমাদের ছোট্ট বোন তামান্নাকে তোমাদের দলের লোকেরা মেরেছিল, জ্যান্ত মেয়েটাকে বোমা মেরে মেরে দিয়েছিল। তখন তোমার মুখে কি মারা ছিল যে তুমি একটা কথাও বলনি, প্রতিবাদ করনি। শুধুমাত্র তোমাদের যে পা চাটা কুকুররা আছে আর পোঁচ চাটা বিড়ালরা আছে তারা বেরিয়ে এসেছিল, বলেছিল অত্যন্ত দুঃখজনক ঘটনা, দোষীরা শাস্তি পাবে। কিন্তু সে দোষীরা আজ পর্যন্ত শাস্তি পায়নি। তোমাদের দলের চিটিংবাজি আর জোচ্চুরির জন্য, তোমাদের দলদাস পুলিশের জন্য আজ পর্যন্ত দোষীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকেই হারামিগিরির হাড়বজ্জাতি শেষ করব। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমরা কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা মানুষকে জ্বালিয়ে দিয়ে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিয়ে সেখানে একটা নৃত্যের নামে নানা রকম ভঙ্গিমা করে সেটাকে উল্লাস করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি দুবার তোতলে যান, কিন্তু অপরদিকে আমাদের দেশের বাইরে সেখানে কোনো রকম কোনো গণ্ডগোল হলে সেখানে তিনি মানবিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এই মুখ্যমন্ত্রীর কাছে একটা কথা জানতে চাই, কালিয়াগঞ্জে এই যে নির্বাচনের পরে আমাদের বোন তামান্নাকে যে তুমি কেড়ে নিলে, বা তোমার দলের লোকেরা যে উদ্দাম নৃত্য করতে গিয়ে শকের বোমা মেরে আমাদের বোনটাকে মেরে ফেললো, তার বেলায় তোমার মুখ থেকে তো একটা কথা বেরোয়নি। তুমি পুলিশ পাঠিয়ে তার মা বাবার মুখ বন্ধ করতে চেয়েছিলে। আজকে পুলিশের কাছে বিচার না পেয়ে সেই তামান্নার মা যখন হাইকোর্টে যাওয়ার কথা বলছেন, তখন আপনাদের পুলিশ তারা তাদের পেছনে লাগছে, তারা যারা খুন করেছে আমাদের বোন তামান্নাকে তাদেরকেই সাক্ষী সাজিয়ে নিয়ে যাচ্ছে কোর্টে। কী ধরনের ঢ্যামনামি, কী ধরনের বজ্জাতি তুমি শুরু করেছো? আজকে তুমি এত শান্তভাবে কথা বলছো কারণ তোমার মনে ভয় ধরেছে। স্বৈরাচারী শাসক না হলে তোমার মনে কোনো ভয় থাকতো না, কারণ পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও ঠিক একইভাবে অলির মতো পুলি মারাবেন একদিন। কারো বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে, বিক্ষোভ থাকতেই পারে, রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে। এটা তো আমরাও বলছি যে তোমাদের মনে যদি ক্ষোভ ছিল তোমরা তাদেরকে পার্সোনালি বলতে। এরকম একটা মায়ের কোল থেকে তাদের মেয়েকে কেড়ে নিতে তোমাদের লজ্জা করলো না? তারা সিপিএম করে বলে তাদের ঘরের সামনে সকেট বোমা ফাটিয়ে মদ খেয়ে উদ্দাম নৃত্য করছিল তৃণমূলের নেতারা। এরাই নাকি সতীর ছেলে, এরাই নাকি তোমায় মা বলে ডাকে, এনারা তোমার কোলের ছেলে। তুমি আজকে এখানটায় বলছো মানবিকতা নিয়ে। আরে সবচেয়ে বড় অমানবিক যদি কেউ থেকে থাকে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে তুমি। পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসক যদি কেউ থেকে থাকে সেটাও হচ্ছে তুমি। আজকে বিরোধী দলগুলোর সাথে তুমি যে আচরণ করো, সাধারণ মানুষের সাথে তুমি যে আচরণ করো, সেখানটায় আমরা বুঝতে পারি যে তুমি কত বড় স্বৈরাচারী শাসক। পশ্চিমবঙ্গেও এইরকম একটা গণ অভ্যুত্থান হওয়া দরকার আছে, কারণ এই স্বৈরাচারী শাসক তিনি যখন কোনো দোষ করবেন বা তার দলের নেতামন্ত্রীরা কোনো দোষ করবে, তার দলের কার্যকর্তারা কোনো দোষ করবে, তিনি একটা কথাও বলেননি। আজকে তিনি নেপালে একজন মন্ত্রীর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে সেখানটায় কথা বলতে চলে গেছেন। তামান্নার সময় তিনি কোথায় ছিলেন? আমার মনে এটা একটাই প্রশ্ন, উনি কোথায় গেছিলেন? উনি একবারও ওই মৃতার পরিবারের সাথে দেখা করেছেন? আজকে তিনি বহু জায়গায় চলে যাচ্ছেন, একবারও কি সময় হয়নি তার মাকে অন্তত ডেকে পাঠায় কি আমি নিজে যাই? আপনি মুখ্যমন্ত্রী যখন ক্যামেরার সামনে আসেন তখন বলেন পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ আমার সাথে আছে। এরা কি 10 কোটি মানুষের মধ্যে নয়? আপনি না সংখ্যালঘুদের পাশে থাকেন, এটাই আপনার পাশে থাকা? সব ধাপ্পাবাজি, চিটিংবাজি। নেতা মানেই এখন ভ্রষ্টাচারে ভর্তি। দেখুন, নেপালে তো বামপন্থী সরকার ছিল। মমতা ব্যানার্জি তিনি বামপন্থীদের কথা বলছেন, আর বামপন্থী মানেই তার কাছে মাওবাদী। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা কথা জানতে চাই ওনার কাছে, যে পশ্চিমবঙ্গে যতগুলো মাওবাদী ছিল তারা যখন স্যারেন্ডার করলো তাদেরকে তো আপনি চাকরি দিয়েছিলেন, আজকে আপনি বামপন্থীকে মাওবাদী বলছেন? লজ্জা করছে না? এতটা পরিমাণে নির্লজ্জ বেহায়া আপনি? আপনার মনে কি এতটুকু করুণা জাগে না যে আমি পশ্চিমবঙ্গের মানুষগুলোকে এত ভুল বোঝাচ্ছি, তাদেরকে এত মিথ্যে মিথ্যে কথা বলছি? লজ্জা, ঘৃণা, ভয় কিছুই কি নেই? তোমার গায়ে কি মানুষের রক্ত বইছে? এগুলো কি কথা হচ্ছে? পশ্চিমবঙ্গে মাওবাদীগুলোকে নিয়ে তুমি খেলা দেখালে এত বছর ধরে, তারপর ক্ষমতায় আসার পরে সেই মাওবাদীগুলোকে নিয়ে সাধারণ ছেলেমেয়েদের জায়গায় তাদেরকে এনে বসালে। আবার আজকে তুমি বলছো কি যে বামপন্থী মানেই মাওবাদী? শরম করো, ভগবান সে ডরো। কিন্তু আমার একটা খারাপ লেগেছে, যেটা আমার বলা উচিত না, আমি বলছি না প্রতিবেশী রাষ্ট্র বলে, বাট আমার মনে মনে খারাপ লেগেছে। আমি কাল রাতেই বসে একটা কবিতা লিখেছি, পরে দেবো, এখন দেবো না। দাও, এখন দাও। এখন কেন দেবে না?
তুমি কবিতা সবসময় লিখে দাও, তোমার কবিতাগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে, যার মাথা মুন্ডু কিছুই থাকে না, এখনই দিয়ে দাও, এখনই পড়ে শোনাও। পরে কেন দেবে? তোমার জন্য কি সবাই অপেক্ষা করে থাকবে নাকি? তুমি যে ঢপবাজি, তোমার যে কবিতাগুলো কতটা ঢপের চপ, সেটা আমরা ভালো করেই জানি। তোমার যে সাহিত্য চর্চা, এটা পশ্চিমবঙ্গের মানুষের কান থেকে রক্ত পড়বে এটা শুনলে। ছি 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 ছি। কিন্তু আমরা চাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো থাকুক। নিজের রাজ্যের মানুষের গলায় পা তুলে, নিজের রাজ্যের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে, নিজের রাজ্যের মানুষদেরকে শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবস্থা থেকে বঞ্চিত করে এখন তিনি চাইছেন যে পার্শ্ববর্তীরা, আমাদের যে দেশগুলো আছে তারা শান্তিতে থাকুক। ইনাকে কে জিজ্ঞাসা করেছে? এটা তো ন্যাশনাল ব্যাপার। উনি কেন কথা বলতে গেছেন সেটাই তো জানি না। আর ইনি যে সবসময় বড় বড় কথা বলেন, ইনি মানবিকতার কথা বলেন। যখন আমাদের দিদি অভয়া মারা গেছিল, তার লাশটাকে নিয়েও তিনি রাজনীতি করেছেন। তার লাশটাকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে মোটামুটি সব কিছু ধুয়ে মুছে সাফ করতে চেয়েছিলেন তিনি। আবার তার বাবা মাকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দিয়েছিলেন। এমনকি পশ্চিমবঙ্গের যেখানে যেই প্রান্তে যা অসুবিধা হোক না কেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু টাকা নিয়ে হাজির। তিনি হচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী। মানবিকতা দিয়ে টাকা দিয়ে তিনি কিনে নিতে চান সব কিছু। এনার মতো এত ধড়িবাজ মহিলা তুমি আর কোথাও খুঁজে পাবে না। আজকে মানবিকতাটা তো এটা নয় যে আমাদের মানবিকতা তো এটা নয়। আমরা তো মনুষ্যত্বের জন্ম দিই বাংলা। হ্যাঁ, একদম ঠিক কথা। বাংলায় মনুষ্যত্বের জন্ম দেয়। এ তো জন্মদাত্রী মা। এ এমনভাবে মনুষ্যত্বের জন্ম দেয় যেখানটায় ইনাদের দলের আধা নেতারা এখন জেলে আছে। ইনাদের নেতারা সাধারণ প্রাকৃতিক সম্পদ নষ্ট করে, নিজের ভাইপো প্রাকৃতিক সম্পদ চুরি করে। এগুলোই হচ্ছে মনুষ্যত্ব। এগুলো তো মুখ্যমন্ত্রী জন্ম দিয়েছে। আর এরা এমন মনুষ্যত্বের জন্ম দেয় যেখানটায় তাদের বিজয় মিছিলে তাদের যে নেতারা, তাদের দলের নেতারা যারা এই তৃণমূল পার্টি করে, তারা উদ্দাম নৃত্য করতে গিয়ে একটা সাধারণ মেয়ের জীবন কেড়ে নিল। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানবিকতা, এটাই মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব দেখিয়ে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনি টিকে আছেন ক্ষমতায়। আর আজকে রাস্তায় যেতে যেতে আমাকে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। অনেক সাংস্কৃতিক শিল্পীরাও ছিল বিভিন্ন জায়গায়। তার মধ্যেই একটা তেঁতুলতলা পুজো কমিটি দুর্গোৎসব মন্দির আছে ওখানে, মনে হয় তেঁতুলতলা মন্দির, কালী মন্দির। ওরা আবার আমাকে রিকোয়েস্ট করে, দিদি আমাদের পুজোর একটা অনুদান দিতে হবে। আমি আবার সঙ্গে সঙ্গে কলকাতায় ফোন করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলাম। বাপের টাকা তো কত কত পুজো কমিটি বেরোবে, তাদেরকে তো টাকা না দিলে পশ্চিমবঙ্গে ভোট আসবে না। ওদেরকে টাকা দিয়েই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোটগুলো কিনছে। আজকে পশ্চিমবঙ্গে এত এত ক্লাবকে কোটি কোটি টাকা বিলানো হচ্ছে, তাদের থেকে কোনোদিনও হিসাব চাওয়া হয়নি যে তোমরা কিসে টাকা খরচা করেছো। 90 না 95 না না 1 লাখ, 1 লাখ 5, যা 1 লাখ 10 নিয়ে যা, মদ খা গাঁজা টান যা ইচ্ছে তাই কর, তোরা সব টাকা নিয়ে যা। আজকে মুখ্যমন্ত্রী এই করে করে পশ্চিমবঙ্গের যুবক যুবতীদেরকে আটকে রেখেছেন। এগুলো হচ্ছে মোহমায়া। এই মায়ায় আটকে গেছে সবাই। সবার যার মতো পারছে টাকা চাইছে। মুখ্যমন্ত্রী কলকাতায় ফোন করে ব্যবস্থা করে দিচ্ছে যেন বাপের টাকা, আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দিস তো। তো এরকম করে মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সব ধ্বংস করছে তাদের জীবনযাপন। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। शाबाश बेटा, बहुत बढ़िया। এরকম একটা স্কুল যেমন বাচ্চারা দাঁড়িয়ে ছিল প্রত্যেকে গোলাপ ফুল নিয়ে, এবং তারা বললো আমাদের একটা ওয়াল করে দিতে হবে। আমি সঙ্গে সঙ্গে ডিএমকে বলে দিলাম, ডিএম বললো ডিএম থেকে এটা করে দেবে। এনি যা বলেন সঙ্গে সঙ্গে তোমরা এই যে দিদির ভাষণটা দিয়েছে সন্ধ্যাবেলা গিয়ে দেখবে 90% কাজ পুরো হয়ে গেছে। আর 10% বাকি থাকবে, ওই মানে প্লাস্টারটা করা বাকি থাকবে ওয়ালটার। সেটা হচ্ছে ভোটের পরে হবে। কারণ মুখ্যমন্ত্রী সব কাজ কিন্তু 90% ভোটের আগে করে। আবার ভোট দিয়ে ক্ষমতায় আনবে, দিলে 10% করবে। কখনো সে বলেনি যে 100% কাজ হয়ে গেছে। এরা এতটাই বজ্জাত। এইরকম তো কিছু মানুষের তো কিছু নানা রকম প্রয়োজন থাকে, ফলে রাস্তা দিয়ে গেলে সুবিধে হয়। হয়তো সময়ের অভাবে অনেক সময়, আর হেলিকপ্টার তো ইউজ হয় মাত্র 3 মাস বছরে, তাছাড়া তো হয় না। শীতকালে বলবে ফগ, বর্ষাকালে এখন তো লোকাল বৃষ্টি, লোকাল পকেটে মেঘ, প্রয়োজন নেই, প্রশ্নই আসে না। শুধু ইলেকশনের সময়টা আমরা বাধ্য হই। মানে গভর্নমেন্টের হেলিকপ্টার, গভর্নমেন্ট দিয়েছে প্রশাসনিক কাজের জন্য। আর এই মহিলা ইনি পুরো পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছেন, ওই গভর্নমেন্টের টাকায় তেল ঢুকিয়ে ভোটের প্রচার করছেন। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এটাই হচ্ছে আমাদের মানবিকতা। আর এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বেতন নেন না, তিনি সরকারি টাকায় সরকারের তেল পুড়িয়ে তিনি ভোটের প্রচার করেন। এটাই হচ্ছে মেন। ইনি যে বলছেন কথাগুলো, ইনার মুখে এতটুকু লজ্জা নেই। যদি এতটুকু লজ্জা থেকে থাকতো তাহলে অন্তত ওই লজ্জা থেকে ইনি কথাগুলো বলতেন না। এই কথাগুলো বলার এখানে প্রয়োজন কি? যে আমি রাস্তা দিয়ে আসি, অনেক মানুষের সাথে দেখা হয়, আমি দুর্গাপূজায় টাকা দিয়েছি। তুমি দিয়েছো তো দিয়েছো, এগুলো ক্যামেরার সামনে বলে কি ভোট আদায় করার কথা? এগুলো বলার কারণটা কি? না তো হেসে দাঁত কেলিয়ে আমি করে দিলাম, আমার হয়ে গেছে, 90% করে দাও, এগুলো কি? কি কাব্য মারা কথা রে বাবা। এ তো বীরভূম টিরভূম করে এলাম, সবটাই বাইকারে। মিদনাপুর ঝাড়গ্রাম করে এলাম, সবটাই বাইকারে। মিদনাপুর পশ্চিম করে এলাম, সবটাই বাইকারে।
বাইকারে যদি একটা সুবিধা আছে, মানুষজনের সাথে দেখা হয়, জানা যায় তাদের প্রবলেমগুলো। ও হো হো হো, মানুষের জন্য যে ইনি কত ভাবেন সেটা আমরা ভালো করেই জানি। যে মানুষটার হয়তো 10,000 টাকা দরকার, তাকে তিনি বলবেন 100 টাকা নে আর চুপ করে যা। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এইরকমভাবে মানুষকে তিনি ভালোবাসেন। একটা মানুষের হয়তো হার্টের অপারেশন হবে, তার হয়তো 50,000 টাকা দরকার। স্বাস্থ্যসাথী কার্ডে তো 2-3 হাজার টাকার বেশি ওঠে না। তো সে গেছে মুখ্যমন্ত্রীর কাছে কোনো কারণে টাকা চাইতে। মুখ্যমন্ত্রী বলছে হার্টের অপারেশন করে কী হবে, সিমেন্ট বালি দিয়ে চাপা দিয়ে দে, 100 টাকা দিচ্ছে, একটা লেবার কর, হয়ে যাবে, টেনশন করিস না। এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর, এগুলো হচ্ছে অ্যাডভাইস। ইনি এত পরিমাণে অ্যাডভাইস দেন যে আমাদের শুনলে কান থেকে রক্ত পড়ে, এখনও পড়ছে হয়তো। তারপরে যখনই দেখবে, এটা আমি তোমাদের দেখবে বলছি কারণ তোমরা আমার থেকে অনেক ছোটো। ও হো 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 হো, এত পরিমাণে ভদ্র নম্র, যে পারিবারিক একটা জ্ঞান, সম্পর্কের যে একটা জ্ঞান, সেটা দিতে তিনি খুব ভালো পারেন। শুধুমাত্র তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ওনাদেরকে তিনি এত পরিমাণে ছোট করেন কি করে? এটাই কি তার পারিবারিক শিক্ষা? এটাই কি তার পারিবারিক সংস্কৃতি? পরিবারের শিক্ষা যদি ঠিক না থাকে তাহলে এরকম একটা প্রোডাকশন হয়। তো যখনই দেখবে যে কোনো একটা দুর্যোগ আসছে বা পাশে একটা কোনো প্রবলেম চলছে, তখন দেখো মানুষের মনেও একটা চিন্তা হয়। চিন্তা হয় তো, যদি জল এসে যায়, আমার 1 কিলোমিটার আগে যদি জল আসে, তাহলে জলটা তো আমার বাড়িতে ঢুকতে পারে, আমাকে সঙ্গে সঙ্গে শিফট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা তো হয়। আমাদের গ্রামে যে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সেটা নিয়েও আমাদের মনে চিন্তা আছে। ওটা একটা দুর্যোগের থেকে কম নয়। কারণ সরকার টাকা দেবে রাস্তা করতে, তৃণমূলের নেতারা তাদের ঘরের সামনে একটুখানি ছোট রাস্তা বানিয়ে ওখানটায় একটা বোর্ড লাগিয়ে ফটো তুলে ম্যাডামকে পাঠিয়ে দেবে। সেটা হচ্ছে দুর্যোগের থেকে কম কোথায়? আজকে পশ্চিমবঙ্গের জল নিকাশি ব্যবস্থা কেন ঠিক নেই? আজকে পশ্চিমবঙ্গে কেন 2 ফোঁটা বৃষ্টি হলে জল জমা হয়ে যায়? দুর্যোগের কথা বলতে এসছে। আজ পর্যন্ত কলকাতায় কোন জায়গায় ড্রেনেজের সিস্টেম বেশ ভালো করেছে? যেখানটায় একটুখানি বর্ষা হবে সেখানটায় যেন ভেসে চলে যাবে। ইনার কথায় 90% শেষ, আর 10% বাকি আছে, ওটাও করে দেবো 2024-এর মধ্যে। ইনি সব করে দেবেন, আপনারা শুধু ধৈর্য ধরে পোঁদে আঙুল ঢুকিয়ে বসে থাকুন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোন ঘর।